হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। তবে নার্সিং চ্যানেলে এইরকম একটা শব্দ অবাক করতে পারে তোমাদের। আসলে নার্সিংই একমাত্র কেরিয়ার এটা তো নয়। নার্সিং ছাড়াও আরও কিছু উপায় থাকে যারা এইচএস পাস করেছে তাদের জন্য। তবে সাধারণত আর্টস নিয়ে যারা এইচএস পাস করেছে তাদের জন্য কিন্তু তেমন অপশান থাকে না। তাদের লাইফে সাধারণত বলা হয় হয়তো অনার্স করে নাও, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, যে কোনো কিছুতে অনার্স করে নাও, কোনো ল্যাঙ্গুয়েজ গ্রুপে অনার্স করে নাও, দেন তারপরে চাকরি খোঁজো, চাকরির জন্য খোঁজ করো। কিন্তু তোমাকে যদি বলি এমন কোনো অপশান রয়েছে যেইটা তোমার কেরিয়ার সেটেল করে দিতে পারে, তোমার পড়াশুনোর পর তুমি রোজগার করতে পারবেই, এরকম একটা সিচুয়েশনে তোমাকে নিয়ে চলে যাবে, তাহলে কেমন হয়? আশা করি এই পেশাটা তোমরা সবাই দেখেছো। এই পেশাটা দেখলেই আমাদের মাথায় আসে বড় বড় গাড়ি, বড় বাড়ি, অনেক রোজগার, বিশাল ক্ষমতা। এই জিনিসগুলোই আমাদের প্রথমে এই ছবিটা, এই অক্ষর, এই মানে শব্দটা দেখলে আমাদের মাথায় আসে। তো তুমিও এটা হতে পারো, এবং খুব সামান্য খরচায় বা বলতে পারো নগণ্য খরচায়, সরকারি কলেজ থেকে। কিন্তু তুমি আর্টস নিয়ে খালি পাশ করে থাকবে এবং সেটা গিয়ে তুমি কলেজে গিয়ে দেখাবে আমাকে ভর্তি নিয়ে নিন, সেরকম তো হবে না। তোমাকে একটা পরীক্ষায় বসতে হবে। এবং আমি যদি বলি প্রত্যেক দুজন যারা পরীক্ষায় বসবে, প্রত্যেক দুজনের মধ্যে একজন পাশ করবে সেই পরীক্ষায়, তাহলে কেমন হয়? মানে ধরে নাও প্রায় 2000 খানা সিট, 4000 জন মাত্র পরীক্ষা দেয় এই লাইনে, তাহলে কেমন হয়? এমন কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে তুমি বসবে, ধরে নাও তুমি বসলেই পাস করছো, হয়তো কাট অফ যাবে খুব বেশি হলে 40%, 35%, 50%, 50%-এর বেশি তো যাবেই না, চোখ বন্ধ করে বিশ্বাস রাখো 50%-এর উপরে যাবেই না, তাহলে কেমন হয়? তো সেই রকমই আজকে একটা খোঁজ দিতে এসেছি, সেই রকম একটা পরীক্ষার ব্যাপারে তোমাদের বলতে এসেছি। তবে এই পরীক্ষার ব্যাপারে আমার থেকে অভিজ্ঞ আরেকজন রয়েছে, এই পরীক্ষার ব্যাপারে তোমাদের বলতে পারবে। তো তাকে আমি ডেকে নেব, সৌমা ম্যামকে, যিনি তোমাদের এই ব্যাপারটা ভালো করে বোঝাতে পারবেন। তো সৌমা ম্যামকে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আমি একটুখানি বলে রাখি, আমার নাম সৌমা গাঙ্গুলি। এই চ্যানেলে হয়তো আমাকে একদম নতুন দেখছো। তো আমি সুভাষিস স্যারের সাথেই আড্ডা 24/7 বেঙ্গলির অনেক দিনের ফ্যাকাল্টি। আমি জাস্ট তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে এসেছি, কারণ স্যার এটা আমরা দেখে রাখি যে যারা আর্টস নিয়ে পড়েছে তারা ভাবে যে আমাদের ওইটাই করতে হবে, হয় অনার্স বা আমাদের পাস নিয়ে পড়তে হবে। বাট এটা সত্যি, আমরা যারা একটু পাস করে গেছি কদিন আগে, আমরা জিনিসটা বুঝতে পারি অনার্সের যদি আমি একাডেমিক লাইনে না যাই, অনার্সের কোনো ভ্যালু নেই। একদম। তুমি যদি কম্পারেটিভ পড়ো বা তুমি যদি যা ইচ্ছে পড়ো, তোমার অনার্সের কোনো ভ্যালু থাকবে না যদি না তুমি একাডেমিকে যাও। একদম। তাই এখন যেটা অ্যাকচুয়াল উচিত সেটা হচ্ছে তুমি পাস নিয়ে পড়ো, পড়ে কম্পারেটিভ পড়ো, অথবা একদম প্রথম থেকেই কোনো প্রফেশনাল ডিগ্রি করো, যাতে ইভেনচুয়ালি গিয়ে তুমি সাকসেসফুল হতে পারো। জাস্ট একটু ভেবে দেখো, আজকে থেকে 4 বছর পর, 5 বছর পর একটা ছেলে যার কাছে একটা সিম্পল পাসের ডিগ্রি রয়েছে, আর যার কাছে এই ডিগ্রিটা রয়েছে, বিএ এলএলবি ডিগ্রিটা রয়েছে, কার ওয়েটেজ কিরকম থাকবে? মার্কেট একদম যদি চাকরির বাজার, আমি একদম সিম্পল ভাষায় বলছি, চাকরির বাজারে কার ওয়েটেজ কি থাকবে, সে কতগুলো স্কোপ পাবে, সে কতগুলো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। আর এখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হলে কোনো কিছু ভ্যালু নেই। তুমি যদি ছেলে হও, তুমি মেয়ে হও, সবার জন্য বলছি, মেয়ে হলেও বলছি, ছেলের জন্য তো বটেই, বাট মেয়েদেরকেও খুব বেশি করে বলছি, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হলে তুমি কিন্তু তোমার লাইফ, তোমার ফিউচার সিকিউর করতে পারবে না। জাস্ট আমরা তবে আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, আমি হয়তো সায়েন্স নিয়ে পড়েছি, আমি কি তাহলে এই পরীক্ষা আমি কোনোদিনও বিএলএলবি করতে পারবো না? ডেফিনেটলি পারবে। তার মানে খালি আর্টস হতে হবে এমন কোনো কথা না নেই? না, আর্টস হতে হবে কোনো কম্পালসারি নয়। আমি আর্টসটা কেন বলছি, কারণ সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের না তারা টেন্ডেন্সি থাকে আমরা জয়েন্ট দেবো, আমরা মেডিকেল লাইনে যাব, আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যাব। বাট আর্টসের লোকেদের এরকম তারা কিছু ভাবেই না আগে থেকে। মানে কমার্স, সায়েন্স, আর্টস সবাই দিতে পারে, সবাই দিতে পারে। এটা সিম্পল ক্লাস 12 লেভেলের, ক্লাস 10 লেভেলের একটা পরীক্ষা, একটা কম্পারেটিভ পরীক্ষা, যেটাতে চান্স পেলে তুমি একটা
কলেজে জয়েন করতে পারবে। সেই কলেজে পড়াশুনো করার পর তোমার যে ডিগ্রিটা হবে সেটাই তোমার জন্য এনাফ, সেটাই তোমার লাইফ সেট আপ করতে যথেষ্ট। আচ্ছা, আর আমার যতদূর মনে হয় এই পেশাটা এমন একটা পেশা, সবার একটা স্বপ্ন থাকে যে ওই কালো কোট পরে, কালো কোট পরে যাব, যেমন নার্সদের একটা স্বপ্ন থাকে না, গলার মধ্যে একটা স্টেথো ঝোলাবো, একটা অ্যাপ্রন পরবো, মাথায় একটা টুপি থাকবে, একটা আলাদাই অরা। তো এদেরও একটা আলাদাই অরা থাকে, এবং তোমার সাথে কেউ দুবার কথা বলতে গেলেও ভাববে এইটা এমন একটা ডিগ্রি। আর একটা কথা স্যার, শুধু কিন্তু উকিলের শেষ নয়, একদম। এটার পর জুডিশিয়ারি দেওয়া যেতে পারে, একদম। সেখান থেকে কিন্তু জাজ হওয়ার চান্স জাজও রয়েছে, হতে পারো। জাজ হওয়ার চান্স রয়েছে। এছাড়াও তুমি যদি ভেবে নাও যে উকিল মানে খালি কোর্টের বাইরেই না। যারা বসে তা নয়, বিভিন্ন বড় বড় কোম্পানিতে, আমাদের কোম্পানিতেও প্রচুর পরিমাণে উকিল এখানে রিক্রুট হয়। যে কোনো কোম্পানিতে উকিলের প্রয়োজন হয় সেই কোম্পানির লিগ্যাল দিক দেখাশোনা করার জন্য। তো উকিল মানে এটাই নয় যে সে খালি চেম্বারে বসবে, বা সে খালি কোর্টের বাইরে বসবে, বা সে কোর্টে তোমার জন্য লড়াই করবে, তা নয়। বড় বড় কোম্পানি, বড় বড় কর্পোরেটরা প্রচুর প্রচুর টাকা দিয়ে এই উকিলদের রাখে, তার কারণ হচ্ছে কোম্পানির সব লিগ্যাল দিকগুলো দেখাশোনার জন্য। এইবার আমি ম্যাডামের হাতে তুলে দেব মাইক। আমি ম্যাডাম, আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে পরীক্ষাটা কিরকম হয় বা আমরা কিসে নিয়ে কথা বলছি। তো স্যার ফার্স্টে যেটা কথা বলছি, আমরা কথা বলছি 2026-এর যে রিক্রুটমেন্টটা হতে চলেছে, সিইউএলইটি। সিইউএলইটি, সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, সিইউএলইটি। এইটার কথা বলছি, যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5 বছরের একটা ডিগ্রি কোর্স করানো হচ্ছে, BA-LLB। তোমাদের যেমন গ্র্যাজুয়েশনে যে ডিগ্রিটা হবে, এখানে তোমরা BA-LLB ডিগ্রি পাবে, তোমরা লয়ারের ডিগ্রি এখান থেকে পাচ্ছ। কিরকম ভাবে হচ্ছে স্যার, একটু আগে যেটা বললেন যে প্রত্যেক দুজনের মধ্যে একজন চাকরি পাবে, তুমি জাস্ট ডেটাগুলোকে দেখো, তুমি চাইলে নিজেরাও সার্চ করে নিতে পারো। এবছর এক্সপেক্টেড এটা অ্যাপ্লিকেন্ট লাস্ট ইয়ার এরকমই ছিল, 4000 যারা আবেদন করেছিল। সিট লাস্ট ইয়ারে 2004 ছিল, এবছর 1914, একটুখানি কমেছে। তো 4000-এর মধ্যে 2000-এর বেশি জন সিট পেয়ে গেছে। কম্পিটিশন কীরকম হচ্ছে, দুজনের মধ্যে একজন ডেফিনেটলি সেখানে চাকরি পাচ্ছে। এবং এই যে সিটটা হচ্ছে সেটা 14টা সরকারি কলেজে হচ্ছে, সরকারি কলেজ 14টা কলেজে তারা চান্স পাচ্ছে। কি কি কলেজ সেটাও বলে দেবো। পরের প্রশ্ন আসতে পারে কারা কারা অ্যাপ্লাই করতে পারে। আর্টস, কমার্স, সায়েন্স, এই 3টে সাবজেক্টের নিয়েই তোমরা যদি পড়ো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। জেনারেল হলে 45% তোমার মার্কস থাকা দরকার, SC ST হলে 40%, উচ্চ মাধ্যমিকে এর থেকে বেশি তো ডেফিনেটলি পাবে। বেস্ট অফ 4-এ তোমাকে 45% মার্কস থাকা দরকার জেনারেলদের জন্য। এইটা যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশনটা কবে থেকে করা যাচ্ছে? এই মুহূর্তে অ্যাপ্লিকেশন শুরু হয়নি, এখন জাস্ট তোমরা জানো যে জিনিসটা আসতে চলেছে। অ্যাপ্লিকেশনের এই উইন্ডোটা আসবে মে, জুন, জুলাই। মে, জুন, জুলাইয়ে অ্যাপ্লিকেশন উইন্ডো থাকবে, পরীক্ষা হবে সেকেন্ড উইক অফ অক্টোবর। তো ভালো করে ভেবে দেখো, এখনও তোমাদের কাছে 6 মাস সময় রয়েছে। 6 মাস সময়, সিলেবাস আহামরি কিছু নয়, যেগুলো এতদিন ধরে পড়ে এসছো সেই জিনিসটাই পড়তে হবে। 6 মাস সময়, সেকেন্ড উইক অফ অক্টোবর তোমাদের এন্ট্রান্স এক্সামটা হবে, সেটাতে পাশ করলে তাহলেই তোমরা সিটটা এখান থেকে পেয়ে যাচ্ছ। রেজিস্ট্রেশন কি করে করতে হবে? অনলাইনেই রেজিস্ট্রেশন হবে, পুরো প্রোফাইল কমপ্লিট করতে হবে, তোমাদের ফটো আপলোড করতে হবে, পে করতে হয়, যেমন ফর্ম ফিল আপের জন্য পে করতে হয় ওইটাই নমিনাল। তারপর সেই কপিটাকে সিকিউর করে রেখে দাও, দেন তোমাদের পরীক্ষা আসবে। আচ্ছা, এরপরেরটাতে আসছি যে পরীক্ষার টাইপটা কীরকম, কতক্ষণের পরীক্ষা, কি কি করতে হয়। ফার্স্ট অফ অল MCQ, লেখালেখি না, MCQ। লাস্ট ইয়ার পর্যন্ত এটা অফলাইন ছিল, OMR এ আনসার করতে হতো, এবছর হয়তো এটা অনলাইনে আসবে। টোটাল মার্কস 100, 100টা প্রশ্ন থাকছে। কতক্ষণ সময়? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময় পাচ্ছ 100টা MCQ করার জন্য। এবং সব থেকে বড় কথা, কোনো নেগেটিভ মার্কিং নেই। ধরো তুমি কোনো একটা প্রশ্নের উত্তর জানো না, আমি বলবো এখানে আনসারটা টিক দিয়ে এসো, নেগেটিভ মার্কিং তো নেই। যদি লাক ভালো থাকে তো হয়ে যেতেও পারে, তো নেগেটিভ মার্কিং নেই। এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, একটাই পরীক্ষা, পরীক্ষার প্যাটার্ন হলো এটা। এবার আসছি সাবজেক্ট, কি কি সাবজেক্টে পরীক্ষা থাকছে। সিইউএলইটির যে ফাইনাল স্কোরটা হবে সেখানে থাকছে ইংলিশ। বলবে যে ম্যাম ইংলিশে প্রচণ্ড ডিফিকাল্ট, তোমরা ক্লাস 12-এ পড়ো, তোমাদের ইংলিশ পড়তেই হয়েছে সেই ইংলিশটা, এটা উল্টে আরও ইজি লেভেলে থাকবে, ক্লাস 10, 8 এরকম ধরনের থাকবে। গ্রামার থাকবে, সিম্পল গ্রামার, MCQ তোমাদের করতে হচ্ছে।
জেনারেল নলেজ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, যেগুলো সবার কাছে এমনিতেই রয়েছে, সেই সাধারণ জ্ঞান। এবার আসছে ম্যাথ। এখানে তোমাদের মনে হতে পারে যে ম্যাথ ডিফিকাল্ট লাগছে, আর্টসের স্টুডেন্ট কি করে ম্যাথসে যাব? ক্লাস 10 পর্যন্ত তো ম্যাথ করেছো, এক্স্যাক্টলি সেটা পাটিগণিত, বীজগণিত নয়, জ্যামিতিও নয়, সিম্পল পাটিগণিত। পাটিগণিত মানে পিতা পুত্রের অঙ্ক সরল করা, এই ধরনের কোশ্চেন এখানে থাকে। লাস্টে একটা নতুন জিনিস মনে হতে পারে লজিক্যাল রিজনিং, সেটা আজকাল নতুন নয়, কারণ যারা একটু ফোন ঘাটে তারা মাঝে মাঝে ওই এর পরে কোন নাম্বারটা হবে, ছক্কার উল্টো দিকে কত নাম্বার রয়েছে, এগুলো তারা দেখতে পেয়ে যায়। এই ব্যাপারে আমি একটা কথা বলবো, অন্তত যারা যারা নার্সিং এর পরীক্ষায় বসছো তাদের কাছে তো এদের কোনোটাই নতুন নয়, কারণ জিকে হিসাবে তোমরা এগুলো পড়ছোই অলরেডি। ইংলিশ তোমাদের এএনএম জিএনএমেও আছে, ম্যাথস তোমাদের এএনএম জিএনএমেও আছে, লজিক্যাল রিজনিংও তোমাদের এএনএম জিএনএম রয়েছে। তার মানে নম্বর রয়েছে ওখানে। তুমি যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যদি সেটা নিট যেই ওই টাইপের না হয়, মোটামুটি সবকটারই তোমার স্বাভাবিক নলেজ রয়েছে, তো আলটিমেটলি তোমার ভাবার কোনো বিষয় নেই। আর একটা জিনিস স্যার, যে এই পুরোটাই সিএইচএস এর লেভেলের হয়, একদম। মানে যেটা হাই সেকেন্ডারি লেভেলের যে এসএসসি এক্সাম, পুরোটাই সেটা, তো অনেক ইজি লেভেলের পরীক্ষা। বাট অনেকের কাছে মনে হতে পারে নতুন কম্পিটিটিভে যাচ্ছি। তবে আমি একটা কথা বলবো, যে পরিমাণ কম্পিটিশন যে সেই অনুযায়ী তুমি যদি পরীক্ষায় গিয়ে বসে এটার থেকেও 10টা, মানে আমি বলছি 100 নাম্বারে তুমি যদি 10টা করেও করতে পারো না, তোমার এই পরীক্ষা, হ্যাঁ রাইট অ্যান্সার করতে পারো, তাতে তোমার সিলেকশন হয়ে যাবে, মানে 40 পেলেও তোমার সিলেকশন হয়ে যাবে, কারণ কম্পিটিশন এতটাই কম। তো নিশ্চিন্তে আমি বলবো সবাইয়ের, মানে যারা যারা মানে পড়াশোনা করেছো, এইচএস দিয়েছো, তাদের সবার, বা 2 বছর আগেও দিয়েছিলে যারা, তাদের সবার এই পরীক্ষাটায় বসা উচিত এবং প্রিপারেশন নিয়ে বসা উচিত, যাতে তুমি শিওর শট পাস করে যাও। এত সহজ কম্পিটিশন আর কোনো পরীক্ষায় তুমি পাবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আসছি সাবজেক্ট, যেটা নিয়ে বলছিলাম, যে স্যার অলরেডি বললেন যে তোমরা এগুলো পড়েছো, তোমরা দেখে নাও ইংলিশের সাবজেক্ট কি রয়েছে, রিডিং কম্প্রিহেনশন, রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো স্যার এগুলো পুরোটাই তাদের এএনএম জেএনএম এর মতো সেম সাবজেক্টে রয়েছে, একদম মাধ্যমিকে থাকে। কোনো কিছু আলাদা নতুন, এগুলো তো সিন আনসিন, আমরা যেটাকে এখানে অন্য নামে বলছি, এটা তখন সিন আনসিন। এখানে প্যারাগ্রাফ দিয়েই দেবে, সেটা দেখে তোমাকে অ্যানসার করতে হবে, এর থেকে সহজ কি হতে পারে? তো গ্রামার ডেফিনেটলি সবাই পড়েছে, পিকে দে সরকারের বই এখনো বাড়িতে রয়েছে, তো এই সমস্ত কটা বই যেগুলো আমরা খুব কমন জিনিস। ম্যাথ, তোমরা ভাবতে পারো যে এটার বোধহয় পুরো অ্যানসার লিখতে হবে, বারবার নয়, কিন্তু একদমই নয়। এমসিকিউ মানে এমসিকিউ, তোমার কোয়েশ্চেন দিয়ে আবার উত্তরও দেওয়া থাকবে, তুমি যদি চোখ বন্ধ করেও অ্যানসার করে আসো তাতেও তুমি পেরে যাবে। এরপরেরটা আছে ম্যাথ, যেটা আমি বলছিলাম পাটিগণিত থাকছে, এখানে অল্প বিস্তর জ্যামিতি থাকছে, একটা ছোট ছবি দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এটার থেকে ডিস্টেন্স কত। ডেফিনেটলি তোমাকে উপপাদ্য সম্পাদ্য আঁকতে হবে না, তোমাকে এমসিকিউ ফরম্যাটে আনসার করতে হবে, মেইনলি থাকছে পাটিগণিত। পরেরটা আছে জিকে, জাতীয় এবং আন্তর্জাতিক খবর, প্রকল্প, সরকারি যে প্রকল্প রয়েছে, মন্ত্রিসভা, ভোট হতে চলেছে, পুরস্কার, কে কি পুরস্কার পেয়েছে, স্মৃতিসৌধ, পার্ক, নদী, হ্রদ, এটা জিওগ্রাফি হয়ে গেল। তারপরে আসছে ইউনেস্কো যে সাইটগুলো রয়েছে, এই পুরোটা কোনোটা আনকমন নয়। যারা যারা যে কোনো কম্পিটিটিভের জন্য পড়ছো, সেটা এএনএম জিএনএম হোক, সেটা সিএইচএসএল হোক, সেটা এমটিএস হোক, তোমরা এটা পড়েছই, মানে এটার থেকে বাদ দিয়ে কিছু হতে পারে না, সেই জিনিসটাই। এবং লাস্টে আসছে রিজনিং, এটাও স্যার বলে দিয়েছেন, তোমাদের কাছে নতুন তো নয়, কারণ কোডিং ডিকোডিং, নাম্বার সিরিজ, অ্যানালজি, এই সমস্ত কিছুই তোমাদের নোন, তোমরা জানো জিনিসগুলো কি কি করে করতে হয়, না হলেও এটার ওপর আমাদের ডেফিনেটলি ক্লাস আসবে। জাস্ট এইটুকু বলার, জিনিসটাকে জানো যে কি করতে বলা হচ্ছে, তারপর প্রিপারেশনটা নাও, এখন থেকেই না সেইভাবে প্রিপারেশনটা নাও, যাতে আজকে থেকে 5 বছর পর তুমি যখন ডিগ্রি নিয়ে বেরোবে তার একটা ভ্যালু থাকে, তুমি যেন গিয়ে সমস্ত জায়গায় গিয়ে ঠকঠক করে বলছো না যে আমার একটা চাকরি চাই, তোমার সেই জায়গাটাতে থাকবে যেখানে লোকজন তোমাকে নিয়ে আসবে। স্যার যেটা অলরেডি বললেন, যে অনেক জায়গাতে কি হয়, অনেক কোম্পানি যারা লিগ্যাল লোককে হায়ার করে, সেই জায়গাটাকে, বা তুমি যেভাবে ইচ্ছা তোমার এই ডিগ্রিটাকে কাজে লাগাতে পারো। এমনকি এটা একটা এমন ডিগ্রি যেখানে ক্যাম্পাসিংও হয়, তোমাকে ক্যাম্পাসিং থেকে হায়ার করে নিয়ে আসবে, বিভিন্ন কোম্পানিরা যাবে, তোমার ইন্টারভিউ হবে এবং ডাইরেক্ট তোমার রিক্রুটমেন্ট হয়ে যাবে, মানে তোমার পড়া চলাকালীনই তুমি একটা চাকরি হাতে পেয়ে বসে থাকবে। তারপরে তোমার ট্রেনিং, মানে বিএ এলএলবি এমন একটা জিনিস, লাস্ট 6 মাসে তোমাকে বিভিন্ন রকমের সেক্টরে তোমাকে ট্রেনিংও দেওয়া হবে, কোর্টেও যেতে হবে তোমায়। ওই যে অভিজ্ঞতাগুলো লাইফে আর কোনো জবে পাবে না। এই যে এমনি লোকে ডাক্তার বা নার্স বা উকিল হতে চায় না, তার কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তুমি ডিগ্রি পাওয়ার আগেই পেয়ে যাবে।
তো তাই জন্য এই এক্সপিরিয়েন্সটা খুব দামি, এই এক্সপিরিয়েন্সটার জন্য লোকে এগুলো পড়তে চায়। এবং খালি এক্সপিরিয়েন্স নয়, তুমি স্যালারি বিশ্বাস করো, মানে আমি একজনের নাম বলছি, তোমরা সবাই হয়তো চেনো, কপিল সিব্বল, নাম শুনেছো? ইজি নাম বলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তোমরা শুনেছো। আমি কপিল সিব্বল এই কারণে বলছি, উনি একদিনের কেস লড়ার জন্য পার ডে 90 লাখ টাকা করে নেন, পার ডে 90 লাখ। ঠিক আছে, আমি বলছি যে চলো 90 লাখ ছেড়ে দাও, 90,000ও যদি পাও পার ডে, তুমি কত টাকা কামাতে পারো তুমি একবার স্বপ্নে ভেবে নাও, খালি এটুকুনি বলবো। আচ্ছা, এটা আমি আরেকটা কথা বলছি স্যার, এটা কিন্তু শুধু সিইউএলইটি, এই প্রিপারেশনে যদি আরেকটু আমি অ্যাড করে দিই তাহলে সিএলএটি, ক্ল্যাট আমরা দিতে পারি। ক্ল্যাটটা যেটা হচ্ছে অলমোস্ট সেম থিং, যেটা সিইউর আন্ডারে হচ্ছে, এটা প্যান ইন্ডিয়াতে হচ্ছে। এবং প্যান ইন্ডিয়াতে তোমরা সার্চ করে নিতে পারো, একই জিনিস ক্লাস 12-এর হতেই হয়, জাস্ট একটু ক্রাইটেরিয়া আলাদা। ক্ল্যাট যেটা ভারতের মধ্যে টপ 25টা কলেজ রয়েছে, সেখান থেকে পাশ করলে ওই দিনে 90 লাখটা পসিবল, একদম অ্যাকচুয়ালি পসিবল। আচ্ছা, আর সিইউএলইটি যেটা, এটা কি বাংলায় দেওয়া যায় না ইংলিশে দিতে? বাংলা ইংলিশ দুটোতে হয়, দুটো মানে অপশনই থাকে। বাংলাতেও পরীক্ষা দিতে পারবে, এর থেকে আর সহজ কি হতে পারে? কোনো অর্ধেক কম্পিটিটিভ এক্সাম তো বাংলায় হয়ই না, তো এটা বাংলায় দিতে পারবে তো। এমসিকিউ ফরম্যাট রয়েছে, বাংলা ইংলিশ দুটো অপশনের মধ্যে থাকে। সিইউর আন্ডারে হচ্ছে তাই এটা একটা প্লাস পয়েন্ট থাকে, বাট হ্যাঁ ডেফিনেটলি ক্ল্যাট এটাতে বাংলায় হয় না, এটা যেহেতু প্যান ইন্ডিয়াতে। আচ্ছা, চারটে মেন জিনিস থাকছে, তোমাকে অ্যাপ্লিকেশনটা টাইম মতো করতে হচ্ছে, তোমার চারটে সাবজেক্ট এবং তোমার সিট দরকার একটা, এটাকে জাস্ট দেখো, একটা সিট দরকার তোমার এতগুলো সিটের মধ্যে, তোমাকে অ্যাপ্লাই করছে টোটাল আমার 4000। কম্পিটিশনটা কতটা কম! যদি এখন বেসিক্যালি কি হচ্ছে বলো তো, অনেক লোকজন এখনো জানে না, তাই তারা এটার চান্স নিচ্ছে না। তোমাকে যদি আগে থেকে জানানো হচ্ছে, R24/7 বেঙ্গলি থেকে এটা জানানো হচ্ছে, এটা সুযোগটা নাও এবং নিজের লাইফটাকে সিকিউর করো। মানে আমি একটা সহজ হিসাব দিচ্ছি, এএনএম জিএনএম এর পরীক্ষায় বসে 1,30,000, ঠিক আছে আমি ঠিক লিখলাম তো? হ্যাঁ, 1,30,000, সিট সংখ্যা হচ্ছে তোমার 3,500। এইবার কম্পিটিশনটা একবার তুমি বোঝার চেষ্টা করো, 3,500 সিটে 1,30,000 পরীক্ষা দেয়, আর এখানে 1,914টা সিটে মাত্র 4,000 জন পরীক্ষা দেয়। এবার তুমি বোঝো কোনটা পাওয়া ইজি। তুমি যদি একটু ডেডিকেটেডলি পড়ো, এটা ডিফিকাল্ট নয়, উল্টা অনেক ইজি। এবং 5 বছর পর তোমার কাছে যা ডিগ্রি থাকবে, তোমার যে লেভেল হয়ে যাবে, 5 বছর পর তুমি এখানে এসে আমাকে থ্যাংক ইউ বলে যাবে। এরপরে আসছি কোন কোন কলেজ। আমরা যে এতক্ষণ ধরে বলছি 14টা কলেজ রয়েছে যেখানে সরকারিদের মধ্যে তুমি পরীক্ষা দিতে পারছো, পড়তে পারছো। টপ কলেজ যেগুলো থাকছে ডেফিনেটলি সিইউর আন্ডারে যেটা রয়েছে আমাদের হাজরা কলেজ, হাজরা ল কলেজ তোমরা জানো। তারপরে আসছে সুরেন্দ্রনাথ, এই সমস্ত কলেজগুলো তোমাদের কাছে চেনা, কিছু আনকমন নয়। এই কলেজগুলো যেগুলো আমাদের সরকারি কলেজের আন্ডারে যাচ্ছে, সিইউএলইটি পরীক্ষা দিয়ে এই কলেজগুলোতে তোমরা ভর্তি হতে পারবে। খুব একটা বেশি ফিজ এখানে লাগে না, বাট একদম জিরো বলছি না, নমিনাল যেটুকু ফিজ দরকার লাগার সেরকমই লাগে, কারণ সরকারি কলেজ। এর পরেরটাতে আছে, তোমাকে দেখো প্রত্যেকটা কলেজের পাশে আমি কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? এইটা যেমন একটা প্রাইভেট অ্যাফিলিয়েটেড রয়েছে, এগুলোতে যেগুলো গভর্নমেন্ট কলেজ সেগুলো কিন্তু প্রপারলি লিখে দিয়েছি। আচ্ছা, যারা যারা মনে করছো যে তোমরা এইটার বিষয়ে আরও ক্লাস চাইছো বা এইটার বিষয়ে আরও জানতে চাইছো, তোমাদের জন্য একটা নাম্বার আমি প্রোভাইড করলাম। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠালে ল এন্ট্রান্স এক্সাম বলে একটা লিঙ্ক পাবে, সেখানে জয়েন করে যাও। প্রত্যেক দিন আমি ক্লাসের পিডিএফ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্যাটার্ন, কীরকম প্রশ্ন হয়, সমস্ত কিছু এই গ্রুপটাতে প্রোভাইড করি। তাই এই নাম্বারটাকে দেখে রাখো, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠালে তুমি কিন্তু গ্রুপটা পেয়ে যাবে, যেখান থেকে তুমি জয়েন করতে পারবে। তো ম্যাডাম তোমাদের সব A to Z বলে দিয়েছেন, আশা রাখবো তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এই এক্সামটা সবাই অন্তত একবার ট্রাই নেবে এবং প্রিপারেশান নিয়ে ট্রাই নেবে, আমি এইটুকুনি বলতে পারি। আর আমার ভরসা আছে, আমার এই চ্যানেলে স্টুডেন্টদের উপর ভরসা আছে যে তারা পাস করবেই। অন্তত একটা র্যাঙ্ক এনে তো দেখিয়ে দাও, পরীক্ষা প্রিপারেশান নাও, র্যাঙ্ক এনে দেখিয়ে দাও, তারপরে ভর্তি হবে হবে না তোমার ব্যাপার। আর পেলে কেন হবে না, এত বড় সুযোগ তুমি লাইফে আর পাবে না, এত বড় ডিগ্রি পাওয়ার সুযোগ তুমি লাইফে পাবে না। তুমি একজন উকিল, যখন তুমি ওই ড্রেসটা পরে পাড়ায় ঢুকবে না, মানে তোমার বাবা মায়ের গর্ববোধ সেটা তুমি ফিল করতে পারবে। ওই কালো পোশাক এবং তার সাথে গলায় যে টাইটা থাকে, ওটা দেখলে যে কারুর গায়ের লোম খাড়া হয়ে যাবে, এরকম অনুভূতি আসে। তো আশা রাখবো তোমরা সবাই সেই অনুভূতিটাকে উপভোগ করতে চাইবে
এই বলেই আজকের এই ভিডিওটা এন্ড করব। আর আবারও বলছি, এই নাম্বারে জাস্ট একটা হাই পাঠিয়ে দেবে। আবার ভুল করে আমি যে নাম্বার দেখাই ওখানে হাই পাঠাতে থেকো না, এই নাম্বারটায় হাই পাঠাবে, এইটা লিংক 8013908272। ঠিক আছে, এই নাম্বারটায় হাই পাঠাবে, তাহলেই কিন্তু এই ল এন্ট্রান্সের এক্সামের তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট এরকম আরো কোনো ইম্পর্টেন্ট ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।